একটা সাজেশান ভিডিও বানাতে গেলে সত্যি অনেক পরিশ্রম করতে হয়। আর ঠিক সেই রকমই পরিশ্রম করে তোমাদের জন্য আজকের একটা বাংলা বিষয়ের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের একটা সাজেশান নিয়ে আমি চলে এসেছি। যে সাজেশানটা একটা পারফেক্টলি এবং অনেক রিডিউস করে কমিয়ে দিয়ে আমি সাজেশানটা বানিয়েছি। দেখো এই লাস্ট মুহূর্তে তোমাদের কাজে লাগে কিনা, আশা করি অবশ্যই এটা তোমাদের কাজে লাগবে এবং ভীষণ ভীষণ তোমার উপকৃত হবে। দেখো এই সাজেশানগুলো বানাতে গিয়ে আমাদের প্রচুর অনেক বছরের কোশ্চেনপত্রগুলো আমাদের ঘাটাঘাটি করতে হয়। এমনকি বিভিন্ন সালের কোশ্চেন, কোন সালে কোন কোশ্চেন এসেছে, এবং এই যে স্ক্রুটিনি করে একটা সাজেশান বানাই, এই সাজেশানটা আশা করি এটা পারফেক্টভাবে কাজ করবে। আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের সাজেশান নিয়ে আমি আজকের এই ভিডিও তৈরি করছি। একদম এই একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু আমি আলোচনা করে দেব, আর তোমাকে অন্য কোনো কিছু দেখতে হবে না। এই ভিডিওতে আমি তোমাদেরকে যেটা দেখাবো, দেখো বাংলা বিষয়ের পুরো ফুল সাজেশান একদম তোমরা 80তে 80 অ্যান্সার করবে এবং 80তে 80 পাওয়ার মতো করে একটা জায়গায় তৈরি হবে। সেই রকমই একটা সাজেশান আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো বাংলা পুরো গল্প অংশ, প্রথমে গল্প অংশ থেকে আমি তোমাদেরকে সাজেশান দেব, তারপর কবিতা অংশ থেকে আছে, নাটক থেকে আছে, ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক যে কবিতা সেখান থেকে আছে, আমার বাংলা থেকে আছে, ভাষা পাঠ থেকে আছে, বাঙালির শিল্প সংস্কৃতি থেকে আছে, এমনকি জীবনীমূলক রচনা যেটা আছে সেখান থেকে আমি বলে দেবো। প্রথমে তোমাদের একটা টিপস দিয়ে দিই, বলে দিই। দেখো গল্প অংশ থেকে এবছরের জন্য একটা গল্প যদি তোমরা পড়ে যাও, সেখান থেকে একটা তোমরা 5 নম্বরের কোশ্চেন পেয়ে যাবে, এটা শিওর করে বলছি। তার কারণ এবছর ভাত গল্প থেকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আসতে চলেছে। ভাত গল্পটা তোমরা যদি ভালো করে পড়ে যাও, ভাত গল্প থেকে তোমাদের কিন্তু এবছরের জন্য একটা 5 নম্বরের কোশ্চেন শিওর করে পাচ্ছ, এটা 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি। কবিতা থেকেও সেরকমই আমি বলবো। কবিতা থেকে তোমরা গত বছর যে দুটো পড়ে গেছে সেই দুটো বাদ দিয়ে তোমরা এবছর যদি মৌহার দেশ এবং আমি দেখি কবিতাটা পড়ো, ভালো করে পড়ো, সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এমনকি তোমরা নাটক থেকে দুটো নাটকের মধ্যে একটা নাটক করতে পারো, আমি তোমাদের সেই একটা নাটক থেকে আমাদের কোশ্চেন দেবো। এবং তোমরা যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই দুটো নাটক করবে এবং সবগুলো করবে, এটা আমি বলতে পারছি এবং বলবো তোমাদেরকে। আর ভারতীয় গল্প ঠিক সেই রকমই, তোমরা ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা দুটোই পড়বে। কিন্তু যারা খুব কম পড়ছো, যারা লাস্ট টাইমে ভাবছো যে কম পড়ে একটু ভালো রেজাল্ট করতে চাইছো, তাদের ক্ষেত্রে আমি বলবো ভারতীয় গল্পটা পড়ে নাও। এখান থেকেও তোমরা কিন্তু একদম 5 নম্বরে একটা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। ঠিক আমার বাংলা থেকেও বলবো, আমার বাংলা থেকে তুমি হাত বাড়াও করতে পারো, গাঢ় পাহাড়ের নিচে করতে পারো, এমনকি জেল মেঘের গায়ে জেলখানা, সেই তিনটে তোমরা যদি পড়ে যাও, এখান থেকে তোমরা নিশ্চিতভাবে একটা কমন পেয়ে যাবে। ভাষা পাঠ থেকেও আমি রিডিউস করে দেবো, বলবো শিল্প সংস্কৃতিও কমিয়ে দেবো, এমনকি জীবনীমূলক রচনা যদি একটা পাঠ পড়ে গেলে সেখানে কীভাবে লিখতে হবে সেটাও আমি বলে দেবো। তাহলে এখন আমি তোমাদেরকে পরপর প্রশ্নগুলো বলবো এবং তোমরা ঝটপট খাতায় লিখে নেবার। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে তৈরি করে যাও, আশা করি এই লাস্ট মুহূর্তে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন রেডি হয়ে আছে, তার মধ্যে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে নাও, ঠিক আছে? ভালো করে তৈরি করে নেবে। আমি এখন তোমাদেরকে এই প্রশ্নগুলো বলে দিই। প্রথমে আসবো ভাত গল্প থেকে। দেখো ভাত গল্প থেকে শুধুমাত্র ভাত গল্পটা যদি ভালো করে পড়ে যাও, তাহলে এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন অবশ্যই কমন পাবে। দেখো প্রথম প্রশ্ন, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাধা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি? এই প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট। এটাকে অর দিয়ে ঘুরিয়ে আসে। সে বাধাটা বড় ভারীতে অচল হয়। এখানে বাধা বলতে কী বোঝানো হয়েছে? বড় বাড়িতে সে অচল হয়ে যায় কেন? এই যে প্রশ্নটা ঘুরিয়ে ফিরে দুরকমভাবে আসে, একটাই উত্তর হবে। ভালো করে একদম লিখে আসবে, এই প্রশ্নটা পড়ে গেছে ধরে নিতে পারো। এখান থেকে আরও দুই একটা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে। সে কে কার প্রতি এরকম আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে। আর 3 নম্বর কোশ্চেন আমি বলছি, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে সে পাগল হয়েছিল। এখানে দুর্যোগের বর্ণনা দাও আর দুর্যোগের পরিণতি কী হয়েছিল, তার ফলে এই উৎসব নাইয়ার যে তার সংসার ভেঙে গিয়েছিল, তার বউ বাচ্চাকে সে হারিয়ে ফেলেছিল এই ঝড় জলের ফলে, সেই যে বর্ণনাগুলো দিতে হবে এখানে। এখান থেকে আরেকটু ঘুরিয়ে ফিরে প্রশ্ন আছে। দেখো এখানে খুব একটা কঠিন নয়, ঘুরিয়ে ফিরে প্রশ্ন এলেও, আগের লাইন পরের লাইন দিয়ে প্রশ্ন এলেও তোমরা লিখতে পারবে। এখানে দেখো, যেমন ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, এই প্রশ্ন দিয়ে এই লাইনটা দিয়ে প্রশ্ন আসতে পারে। ভাতের মধ্যে হাত ঢুকিয়ে এসে স্বর্গসুখ পায়, একই উত্তর, শুধু জাস্ট একটু ঘুরিয়ে ফিরে লিখবে।
এই দেখো, এই ভাতটা যদি তোমরা ভালো করে পড়ে যাও, তোমাদের আর অন্য কোনো গল্প, বড় কোশ্চেনের জন্য অন্য গল্প আর পড়তে হবে না। তবু যারা বলছো যে রিস্ক হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি ভারতবর্ষ থেকে কয়েকটা কোশ্চেন একটু বলে দিই, ভালো করে শুনে নাও। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা পোশাকের বর্ণনা দাও, সে তপ্ত বালিতে কেন পড়ে রইল। এই যে সিম্পল কোশ্চেন, একদম এই কোশ্চেনটা শুধু ভালো করে পড়ে নেবে। তারপর আসছি, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখা পারত সে জানে। এই যে লাইনটা তুলে প্রশ্ন আসবে, এর আগের পরের লাইনটা দিয়েও প্রশ্ন আসতে পারে, এইগুলো নিয়ে একটু দেখে নেবে। মানে সে মানে কার কথা বলা হয়েছে, সে কেন কতক্ষণ তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না, বা কতক্ষণ রাখতে পারবে বলে মনে হচ্ছে, এই যে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে আসে। তারপর প্রশ্নটা, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মানে শেষ রোদের আলোয় সে দৃশ্যটা, মানে এই বিকেলবেলা যে দৃশ্যটা, কেন দৃশ্যটা দেখা গেল, বা কী দৃশ্য দেখা গেল, সেই দৃশ্যটা হঠাৎ দেখা গেল কেন, বা সেই দৃশ্যের পরিণতি কী হয়েছিল, তারপরের ঘটনাটা কী হয়েছিল, মানে যে হিন্দু মুসলিমের মধ্যে একটা বচসা বেঁধে গেল, এই যে বিষয়টা নিয়ে প্রশ্নগুলো আসতে পারে। আশা করি এই পার্টটা এবছরের জন্য কম ইম্পর্টেন্ট, তবে কিন্তু ওই বুড়ির চেহারা বর্ণনা বা বুড়ির শরীর কেন পড়ে রইল, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, এবার আসবো আমি, দেখো আমি কিন্তু কে বাঁচা থেকে কোনো প্রশ্ন দিলাম না, তার কারণ কে বাঁচে মানে এবছরে মানে অতটা ইম্পর্টেন্ট নয়, সেই কারণে লাস্ট মুভমেন্টে আমি আর ওই চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন দিচ্ছি না। ভাত গল্পটা ভালো করে পড়বে, আর তার সাথে ভারতবর্ষের যে কটা দিলাম একটু যেমন দেখে যাও। এবার আসছি আমার কবিতা পাঠ থেকে। দেখো, কবিতা পাঠ থেকে একদম প্রথম আমি যেটা দেবো, মৌহার দেশ। এই মৌহার দেশটা এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। মাত্র এখান থেকে দুটো কোশ্চেন বলবো, এই দুটো কোশ্চেনের মধ্যে একটা মানে তোমরা পরীক্ষার খাতায় পেয়ে যাওয়ার চান্স একদম 99 থেকে 99%। দেখো, প্রথম কোশ্চেন, আমার ক্লান্তির উপর ঝরে পড়ুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। এই প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট তোমরা ভাবতে পারছো না। এখানে আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনা করার কারণ কি। এখান থেকে আরেকটা কোশ্চেন আমি বলে দিই, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, কাদের কথা এখানে বলা হয়েছে, এবং তাদের ঘুমহীন ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন, এই প্রশ্নটাও মারাত্মক ইম্পর্টেন্ট। আচ্ছা, তবু এখান থেকে আরেকটা কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরে একই উত্তর একটু অন্যরকমভাবে ঘুরিয়ে আসে। অনেক দূরে আছে মেঘমতির মহুয়ার দেশ, সেই মেঘমতির মহুয়ার দেশের বর্ণনা, বা সেই সেখানে যে মানে খনির যে শব্দগুলো যে জায়গাটা আসতো, যে মানে সেখানেও মানুষের মধ্যেও শান্তি নেই, ক্লান্তি নেই, মানে ক্লান্তি আছে মানে শান্তি নেই, সেই রকমই একটা বিষয় এখানে আলোচনা করার কথা বলেছে। আচ্ছা, তবু এই দুটো পড়ার সাথে সাথে তবু আরেকটা আমি একটা কোশ্চেন বলে রাখবো, তোমরা পারলে একটু দেখে নিও। কন্দরতা জননীর পাশে, এখান থেকে আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল কবি কি পারেন না। জাস্ট এই কোশ্চেনটা একটু দেখে যেও। এবার আমি আসবো নাটক পাঠ। দেখো, নাটক পাঠে দুটো নাটক আছে, বিভব নাটক আছে, আর হচ্ছে নানা রঙের দিন আছে। তোমরা যে কোনো একটা তোমরা পড়ে যেতে পারো। আমি আজকে তোমাদের বিভব নাটক থেকে দেবো, তোমার তাহলে আর নানা রঙের দিন পড়তে লাগবে না। বিভব নাটক থেকে এই কটা কোশ্চেন তোমরা যদি করে যাও, তাহলে তোমাদের নাটক অংশ থেকে তোমরা কমপ্লিট হয়ে যাচ্ছে। বিভব নাটকের প্রথম কোশ্চেন, জীবন কোথায়। এখানে কে কাকে এমনভাবে বলেছে এই কথাটা, এবং বক্তা জীবনকে কোথায় খুঁজে পাবেন বলে মনে করা হয়েছে, এই প্রশ্নটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। বা এটাকে ঘুরিয়েও দিতে পারে, এই ঘরের মধ্যে জীবনকে খুঁজে পাওয়া যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন এবং সেটা কীভাবে ঘটেছিল, সেই বিষয়টাকে এখানে আলোচনা করতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যেটা আসছে, বিভব নাটকের নামকরণের সার্থকতাটা একবার দেখে নেবে ভালো করে। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। ঠিক আছে, মানে এই অভাবের কথা বলছে, এত অভাবের মধ্যে দিয়ে এই নাটকটা গড়ে উঠেছে। এই নাটকের যে গোষ্ঠীটা, তারা কীভাবে তাদের জীবনযাত্রাকে চলছিল, এবং এই নাটক গোষ্ঠী তারা কীভাবে তাদের পরবর্তী স্টেজে নিয়ে গেছিল, এই যে মানে বিষয়টাকে এখানে আলোচনা কথা বলা হচ্ছে। এখান থেকে আরেকটা প্রশ্ন আমি একটু বলি, আর একবার মারাঠি তামাশায় দেখেছিলাম, বক্তা কী দেখেছিলেন এবং কোন প্রসঙ্গে এই মারাঠি তামাশার কথা উল্লেখ করা হয়েছে, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। আর পারলে আরেকটা কোশ্চেন দেখেছি, ওর বুদ্ধিটা কী করে এলো, বলি বুদ্ধিটা কী এবং বুদ্ধিটা কীভাবে এসেছিলো সেইটার বর্ণনা করে দাও। ঠিক আছে, এখানে আমরা নাটক অংশটা আমরা শেষ করলাম। এবার আমরা এখানে দেখো ভারতীয় গল্প, মানে যেটা অলৌকিক আছে, আরেকটা আছে আন্তর্জাতিক কবিতা, মানে পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন। এখানে কিন্তু আমরা পড়তে জানি মজুরের প্রশ্ন না পড়লেও চলবে, তাই সেখান থেকে আমি কোনো বড় কোশ্চেন দিচ্ছি না। আমি শুধু অলৌকিক থেকে আমি কিন্তু একটা বড় কোশ্চেন তোমাদেরকে আমি দিচ্ছি, সেই প্রশ্নটা ভালো করে পড়বে। ঠিক আছে, ঠিক হলো ট্রেন থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে এবং সেটি কিভাবে থামানো হলো, মারাত্মক ইম্পর্টেন্ট। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা কি, গল্পটা শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল, এই প্রশ্নটাও
ভালো ইম্পর্টেন্ট আছে। পরের কোশ্চেনটা, অবাক বিহব বলে বসে আছি, মানে অবাক বিহব বলে বসে আছে, মুখে কথা নেই। মুখে কথা নেই কেন? নেক্সট কোশ্চেন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা শুনলাম, ঘটনাটির বর্ণনা দাও। এই প্রসঙ্গে তোমাদের একটা টিপস বলে দিই। এবারের জন্য এই অলৌকিক গল্প থেকে ট্রেন থামানোর বিষয়, মানে স্বাধীনতা সংগ্রামদের নিয়ে আসার যে ঘটনাটা, ট্রেন থামানোর ঘটনাটা মারাত্মক ইম্পর্টেন্ট। এখানে দুটো পার্ট, একটা মর্দানার গল্প, মানে গুরু নানকের সঙ্গে যে মর্দানার গল্পটা, আর একটা পার্টে হচ্ছে ট্রেন থামানোর গল্পটা। এবারে কিন্তু ট্রেন থামানোর গল্পটা থেকে আসার চান্স বহু গুণ বেশি। তোমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারো এই অলৌকিক গল্পের এই পার্ট থেকে তোমরা কিন্তু একটা কোশ্চেন পেয়ে যাচ্ছ। তাই তোমরা নিশ্চিত থাকো এবং এই অলৌকিক গল্পটা ভালো করে পড়ে যাও। দেখো, শুধু যাই পড়ুক না কেন, দুটো গল্পের পার্ট শুধু তোমার তুলে ধরতে হবে। একটা হচ্ছে মর্দানার গল্প, একটা হচ্ছে ট্রেন থামানোর গল্প। বুঝতে পারলে? নেক্সট আমরা আসবো হচ্ছে আমার বাংলা। আমার বাংলা থেকে এবারের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, প্রথম আমি যেটা বলবো, হাত বাড়াও। হাত বাড়াও থেকে মাত্র দুটো কোশ্চেন দেব, ভালো করে পড়ে যাবে। সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে। এখানে খুনিদের বলতে লেখক কাদের বুঝিয়েছেন এবং সে শনাক্ত করছে বলার কারণ কি, এই প্রশ্নটা ভালো করে করবে। আর নেক্সট কোশ্চেন, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন, এই প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে একটা এবছর জন্য মানে আসতে চলেছে প্রায়, বলতেই পারো। নেক্সট আসবো মেঘের গায়ে জেলখানা। মেঘের গায়ে জেলখানা থেকেও দুটো কোশ্চেন দেব। জেলখানাটা পাহাড়ের তিনতলার সমান একটা হাঁটুর উপর। এখানে কোন জেলখানার কথা বলা হয়েছে? সেখানে সাধারণ কয়েদির উপর যে অত্যাচার করা হতো সেই অত্যাচারের বর্ণনাগুলো দিতে বলছে। এটাকে ঘুরিয়ে অন্যরকম আছে, হচ্ছে এক বিশেষ জেলখানা। এই হচ্ছে এই বিশেষ জেলখানা। এই জেলখানার তাৎপর্য কি, মানে এর যে বিশেষণ, মানে যেভাবে মানে এখানে লেখক বর্ণনা করেছেন জেলখানা সম্পর্কে, সেটাকে বিস্তারিত আলোচনা করার কথা বলছে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, গাঁয়ের লোক ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে, হবে নিঘাত বিষে ডাকাত। এখানে সাধুকে আর তার পরিচয় দাও, এইটাই হচ্ছে এখানে আলোচ্য বিষয়। নেক্সট আসবো লাস্ট পার্ট, আমি আর দুটো দিচ্ছি না, এখান থেকে এই মাত্র হাত ভরাও, মেঘের গায়ে জেলখানা দিলাম, আর গাঢ় পাহাড়ের নিচে থেকে দুটো কোশ্চেন করে যাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল, প্রজারা বিদ্রোহী হয়ে উঠল কেন, এবং এখানে তাদের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল, এইটাই হচ্ছে এখানকার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার। আর নেক্সট পার্টে যেটা আসছি, মানে সরি নেক্সট পার্ট না, এই চ্যাপ্টারই আরেকটা কোশ্চেন আমি বলছি, হাতি বেগার আর চললো না, হাতি বেগার আইন কি এবং তা আর চললো না কেন, এই প্রশ্নটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবে এখান থেকে তোমরা ওই গাঢ় পাহাড়ের নিচে ওই চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু আরেকটু ওই গাঢ় পাহাড়ের যে নিচে যারা বসবাস করতো তাদের জীবনযাপনের বর্ণনা দাও, এটাও একটু দেখে যেও। আচ্ছা, এবার আমি তোমাদের এই যে পার্টগুলো হলো, এবার ভাষা পাঠ, বাঙালির শিল্প সংস্কৃতির পাঠ, এগুলো তোমাদের আমি একটু বলে দিই একেবারে এই ভিডিওর মাধ্যমে। দেখো, ভাষা পাঠ থেকে এবছরের জন্য যে মারাত্মক ইম্পর্টেন্ট কটা কোশ্চেন সেগুলো আমি বলে দিই। রূপমূল কাকে বলে, স্বাধীন রূপমূল ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। 2 নম্বর আসছে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে শব্দার্থ পরিবর্তনের এই ধারার যে কোনো একটি ধারা বা যে কোনো দুটি ধারা তোমরা করে রাখবে, যে কোনো একটি পড়লে লিখে দেবে, এই ধারা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর আসছি উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। তারপরে কোশ্চেনটা আমি আসছি ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি ভাষা উল্লেখ করো। তারপর আসছি প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেকটি ভাগের একটি উদাহরণ দাও, এই প্রশ্নটা করবে। আর লাস্ট আরেকটা প্রশ্ন তোমরা করতে পারো, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী, উদাহরণসহ ব্যাখ্যা করো। এখান থেকে তবে কিন্তু আমি একটু ইম্পর্টেন্টগুলো বলে দিই এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, যেটা রূপমূল থেকে বললাম, রূপমূলটা তোমরা আগে করবে, তারপর তোমরা হচ্ছে বাক্যেরটা করবে, গঠনগত দিক থেকে বাক্যটা করবে, আর আরেকটা তোমরা করতে পারো প্রত্যয় কাকে বলে। এই তিনটে মারাত্মক ইম্পর্টেন্ট, আর তবে ওইগুলো কিন্তু তোমরা একটু দেখে যাবে অবশ্যই করে। আচ্ছা, বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকে আমি তোমাদের বলি এবছরের জন্য বাঙালির বিজ্ঞান চর্চা থেকে তোমরা একটা কোশ্চেন নিশ্চিতভাবে পাচ্ছ, একদম শিওর করে পাচ্ছ। বাঙালির বিজ্ঞান চর্চা, প্রথমে আমি বাঙালির বিজ্ঞান চর্চা থেকে বলছি। 1 নম্বরে কাদম্বিনী গাঙ্গুলির সম্পর্কে লেখো। 2 নম্বরে আসছে জগদীশচন্দ্র বসু, এটা করবে। 3 নম্বরে বিধানচন্দ্র রায়, এটা দেখে যাচ্ছ। আর আচার্য প্রফুল্লচন্দ্র রায়,
এই কটা দেখে গেলে তোমরা কিন্তু বাঙালির বিজ্ঞান চর্চা থেকে একটা শিওর করে পেয়ে যাচ্ছ। নেক্সট আসবো আমি চলচ্চিত্র, বাঙালির চলচ্চিত্র। এখানে বাঙালির চলচ্চিত্রে কিন্তু মৃণাল সেন, ঋত্বিক ঘটক এগুলো পড়লে কিন্তু হয়ে যাবে। এর সঙ্গে তপন সিংহটা একটু দেখে যাও, মারাত্মক ইম্পর্টেন্ট মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক। আর চিত্রকলা থেকে যামিনী রায়, মারাত্মক ইম্পর্টেন্ট এবছরের জন্য 1 নম্বরে রাখছো যামিনী রায়, নন্দলাল বসু সম্পর্কে পড়বে এবং এর সঙ্গে পটচিত্রটা দেখে যাবে। আর যদি পারো রামকিঙ্কর বেশটা এর সঙ্গে একটু করে নিও। আর ক্রীড়া থেকে মাত্র আমি 2টো খেলা বলবো, একটা হচ্ছে ফুটবল, যে কোনো একটা ফুটবল মানে প্লেয়ার বা তোমার প্রিয় ফুটবল খেলোয়াড় তার সঙ্গে লিখতে পারো, বা ফুটবলের ইতিহাস নিয়ে দিতে পারে। আর একটা হচ্ছে দাবা খেলা, রামায়ণে বর্ণিত যে দাবা খেলা সেটা কী নামে পরিচিত এবং সেই দাবা খেলা সম্পর্কে লেখার কথা বলতে পারে। এই হচ্ছে তোমাদের ভাষা এবং বাঙালির মানে সাহিত্য শিল্প এখান থেকে হয়ে গেল। আর লাস্ট আমি আসছি জীবনীমূলক রচনা। দেখো এখানে 4 রকমের রচনা পড়ে, তার মধ্যে তোমাকে সবগুলো দেখার দরকার নেই এই মুহূর্তে। লাস্ট টাইমে তোমরা জীবনীমূলক রচনাটা ভালো করে পড়ে যাবে, মানে কয়েকটি আমি জীবনীমূলক রচনা তোমাদের বলে দিচ্ছি। এখানে জাস্ট দেখো তোমাদের সব হিন্টস দেওয়া থাকবে, জন্ম, মৃত্যু, তার পড়াশুনো, তার কর্মজীবন, তার হচ্ছে ব্যক্তিত্ব পরিচয় এবং তার যদি কোনো কবি হয়, সাহিত্যিক হয়, তার লেখনী বা তার প্রিয় গ্রন্থ বা তার মানে কোন কোন গ্রন্থ লিখেছেন, বিজ্ঞানী হলে কোন কোন ক্ষেত্রে তিনি কাজের ক্ষেত্রে, সব ডিটেলস দেওয়া। সেগুলিকে তোমরা একটু ভালো করে মানে ডিটেলসে পয়েন্ট করে লিখলেই তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাচ্ছ। তবে এবছরের জন্য যে ইম্পর্টেন্ট যে পার্টটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ভালো করে করছো, তারপর করছো হচ্ছে সত্যজিৎ রায়, জীবনানন্দ দাশ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা এই কটা একটু দেখে যাবে, এর মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে আমার বাংলার ফুল সাজেশান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আবার নতুন ভিডিও পাওয়ার জন্য মানে অবশ্যই তোমার কাছে সবচেয়ে আগে পৌঁছানোর জন্য তোমাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। ঠিক আছে, ততক্ষণ ভালো থেকো। আর এরপরে কী বিষয়ে ভিডিও চাইছো অবশ্যই একটা কমেন্টে জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টেক কেয়ার।